ওয়েলকাম টু ebala.in। আমি শাওলি। আর আজ রোববার দিন কিন্তু বাঙালির একটা জিনিস মাস্ট, সেটা হলো আড্ডা। বাড়ির সকলের সঙ্গে আড্ডা, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা। তো আমরা এই রোববার চলে এসেছি দ্বীপ জেলে যাইয়ে দিয়া, অর্থাৎ নবনীতার বাড়ি। হাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এসো এসো, ভেতরে এসো। আমাদের ঘরে তোকে ওয়েলকাম নতুন ফ্ল্যাটে। খুব সুন্দর ঘর, ভীষণ এখন সুন্দর পুরোপুরি সাজানো হয়নি। আমার এই ওয়ালপেপারটা খুব ভালো লেগেছে। যেহেতু মানে আমার ফেভারিট কালার রেড, আচ্ছা। তাই কন্ট্রাস্ট করে মানে এই দেওয়ালটা লাইট আর এটা হ্যাঁ। একটু ডার্ক, তো বাহ। এরকম কন্ট্রাস্ট করে আমি মানে রেখেছি। অভিনয়ের সঙ্গে সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনিংটা উনি করে থাকেন। এটার মানে বসার ঘরটা আমি ওরকম ভাবেই করেছি একটু করে। আচ্ছা। ওই আরেকটা ঘর আছে ওইদিকে, আচ্ছা। ওটা একটু হোয়াইট এন্ড ব্লুর মধ্যে করেছি। আচ্ছা। এটা যেরকম রেড আর এইখানে সমস্ত অ্যাওয়ার্ড এই সব আমাদের দিয়া সুন্দরীর জন্য। মানে অনেকগুলো আছে, এখানে জি সোনার সংসার অ্যাওয়ার্ডস আছে, তারপরে টেলি একাডেমি অ্যাওয়ার্ডস আছে। আগের বছর পেয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। বেস্ট অ্যাক্ট্রেস আর জুরি, বেস্ট জুরি। দিদি নাম্বার ওয়ানে গেছিলাম, ওইখানে বাহ, অ্যাওয়ার্ড আছে। বাহ। আরেকটা দিয়েছিল একদম উপরে দেখতে পাবে নেতাজির ছবিওয়ালা, হ্যাঁ, হ্যাঁ। মা অ্যাওয়ার্ডস। ওটা আমাকে আমার পাড়া থেকে দিয়েছিল। আমি আসলে আমার বাড়ি গড়িয়া স্টেশনের ওখানে, তো ওইখানে আমাকে দিয়েছিল। ওখানে মানে শুধুমাত্র আমার জন্য একটা অনুষ্ঠান করা হয়েছিল আর কি, শুধুমাত্র আচ্ছা। আমাকে সম্মান জানানোর জন্য পাড়ার মেয়ে হিসাবে। তো 26শে জানুয়ারি ওটা করা হয়েছিল। তবে আমি যেহেতু 26শে জানুয়ারি থাকবো না, তার জন্য 23শে জানুয়ারি এগিয়ে 23শে জানুয়ারি একটা বড় প্রোগ্রাম করে ওখানকার কাউন্সিলের যিনি Okay. আছেন হ্যাঁ। সবাইকে নিয়ে এসে এই পুরো প্রোগ্রামটা করা হয়। এবং সেখানে আর কি মানে আমার পাড়ার কাকা যাদের হাতে আর কি বড় হয়েছেন, তারাই আর কি আমাকে সম্মান জানাচ্ছে। এটা একটা অদ্ভুত ফিলিংস। আচ্ছা, দ্বীপ জেলে যাই তো শেষ, তো এখন তুমি কি করছো, মানে কিভাবে সময় কাটাচ্ছো? এখন একটা জিনিস বলতে পারো যে দ্বীপ জেলে যাই চলাকালীন তো অনেকক্ষণ শুটিং করতে হতো, মানে 12-14 ঘন্টা শিডিউল থাকতো। তো এখন অনেক মানে বন্ধুদের সাথে একটু বেড়াতে পারছি, যেই জিনিসগুলো দ্বীপ জেলে যাই চলতে চলতে করতে পারিনি। অনেক সময় ছুটি পাইনি। আমি দ্বীপ জেলে যাই শেষ দিকে একটা ছোটোখাটো ট্যুরে গেছিলাম, গ্যাংটক আর কি। মানে একটু তখন গরমটা ছিল, তো একটু বরফের মানে বরফ দর্শন করতে পেরেছি। ভেবেছিলাম যে দ্বীপ জেলে যাই, কারণ আমি ভেবেছিলাম যে দ্বীপ জেলে তো আরও কিছুদিন চলে, আমি তো ছুটি নিতে পারবো না। তো দেখলাম যে একদিকে আমার একটা ছুটি নেওয়ার একটা সুযোগ হয়ে গেল আর কি। তো এখন অনেক কিছু একটু এনজয় করতে পারি, মুভি দেখতে যেতে পারি, বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারি, অনেক জিনিসই এখন করতে পারি যেগুলো দ্বীপ জেলে চলাকালীন করতে পারতাম না। তবে ওই শিডিউলটা না কোনো একটা জায়গায় হয়তো ভালো লাগতো, ওই যে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া, একটু রাত করে ফেরা, আবার সকালবেলা পরের দিন নতুন নতুন সিন, নতুন নতুন আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ হওয়া, তাদের থেকে নতুন নতুন জিনিস শেখা, ওটাই যেন ভালো লাগে। মানে এখন মনে হয় যে ঠিক আছে ছুটিটা 1 সপ্তাহ 2 সপ্তাহ, তার বেশি যেন না হয়, মানে আবার যেন আবার মানে কাজে ফিরতে পারি আর কি। মানে খুব তাড়াতাড়ি কথাবার্তা চলছে, তখন এখন আমি ফিক্স জানি না যে কবে থেকে কি হচ্ছে। তবে আশা করছি যে 2-1 মাসের মধ্যে আবার কাজে ঢুকে যেতে পারবো আর কি। এটা তো এই দ্বীপ জেলে যাই ইউনিটে তুমি সবচেয়ে কাকে বেশি মিস করছো এখন? দ্বীপ জেলে যাই তো মেনলি একটা মানে 1 বছর 8 মাসের জার্নি। মানে একটা যদি 1 বছর 8 মাস ধরে আমি কিছু মানুষের সাথে যদি থাকতে শুরু করে দিই, তারা বেসিক্যালি ফ্যামিলি হয়ে যায়। 1 বছর কি মানে 1 বছর থাকলেই ফ্যামিলি হয়ে যায়। তো দ্বীপ জেলে যাই পুরো ফ্যামিলি হয়ে গেছে। মানে প্রত্যেকটা লোক, এমনকি মেকআপের দাদার থেকে শুরু করে হেয়ার ড্রেসার, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সবার সাথেই আলাপ হয়ে গেছে। এবং আমার না ওই টিমটার সাথে বন্ডিংটা এত ভালো হয়ে গেছে, এবং আমি আশা করি যেন ওই একই টিমের সাথে আমি কাজ করতে পারি, মানে পরের প্রজেক্টটা যেন ওই একই টিমের সাথে কাজ করতে পারি। যদিও বা একদম এক টিম হয়তো হবে না, তবে একই প্রোডাকশন হাউসে যদি থাকতে পারি অন্তত, মানে তারা আমাকে জানে, আমি তাদের জানি। তো একটা আমার কোনো অসুবিধা হলে হয়তো কোনো দিনও তাড়াতাড়ি করে শুটিং করা বা একটু রাত করে শুটিং করা, তারা তাদের প্রবলেম হলে বলে। আমার আবার যখন ছুটি নেওয়ার থাকে বা আপ টু থাকে, তারা ছেড়ে দেয় সেইভাবে। তো বন্ডিংটা যেহেতু খুব ভালো, আমি চাই যে পরের কাজটা ওই একই প্রোডাকশন হাউসে করতে, আমার খুব সুবিধা হবে আর কি। তার জন্য আমি প্রত্যেকটা লোককে ভীষণ মিস করি, প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর,
প্রত্যেকটা লোককে অসম্ভব মিস করি। মাইথন থেকে শুটিং শুরু হলো, তারপরে আমাদের নিউ গড়িয়া উপহারে শুটিং হলো, রাস্তায় শুটিং হয়েছে, লোকজন ভিড় করে আছে, মানে আমার একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যে ওই শুটিং হলে পুরো চারিদিকে লোক ভিড় করে আসে, তারপর যখন একটু অফ হয় সবাই অটোগ্রাফ নেওয়ার জন্য চলে আসে, এটা মানে অদ্ভুত, সেটা খুব ভালো লেগেছে। মানে দিয়া এবার মানে নবনীতা এবার বড় পর্দার কথা কিছু ভাবছে? ধরো নবনীতা যদি সিনেমা করে তো প্রথম নায়ক হিসেবে কাকে চাইবে, মানে কার বিপরীতে? আসলে না মানে আমি মানে পার্সোনালি নায়ক নায়িকা বেস করে যে সিনেমাগুলো হয় তার থেকে কোনো একটা ঘটনা বা কোনো একটা চরিত্র, সেখানে তো মেয়ে নাও হতে পারে, কোনো ছেলেকে নিয়ে হতে পারে, মেয়েকে নিয়ে হতে পারে, সেই রকম গল্পগুলো আমার মনে হয় বেশি রিয়েলিস্টিক, আমার খুব ভালো লাগে। আর আমার ইচ্ছা আছে আর কি পরে ডিরেকশনের দিকে যেতে, এটা একটা সুপ্ত বাসনা, তবে এটা পুরোটাই অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। তখন কারণ এখন একটা সময় চলে যে এর আগে বেশ কিছু বছর যখন আমরা ছোটো ছিলাম তখন কমার্শিয়াল মুভি খুব চলতো, মানে আমি তো আর কি হাউসফুল হয়েছে 2 দিন 3 দিন হলে গিয়ে ঘুরে এসেছি, দেখতে পাইনি এরকম অবস্থা হয়েছে। তবে একটা সময় এখন রিয়েলিস্টিক সিনেমাগুলো আমি দেখলাম বেশি চলছে, তো অবস্থা বুঝে তখন যেরকম অবস্থা হবে যখন আমি হয়তো ডিরেকশনের দিকে যাব, পুরোটাই অবস্থা বুঝে যদি ডিরেকশনের দিকে যাওয়া যায়। একটু লেখারও আছে, আমি অনেক সময় অভিনয় করতে করতে ডিরেক্টরদের বলে দিই, মানে যদিও বা এটা আমার কাজ না, বলে দিই যে আচ্ছা এটা একটু এরকম করলে ভালো হয় না, এই 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 ক্যারেক্টারটা যদি এরকমভাবে কথা বলে, এটা যদি এরকমভাবে কথা বলে, কারণ আমার মাথার মধ্যে না অনেক সময় ঘুরতে থাকে। আমি দিয়া হিসেবে যখন অভিনয় করেছি তখন হয়তো একটু মানে শুটিংয়ের মধ্যে করতে হয়েছে, লুচি ভাজতে হয়েছে, তারপরে খিচুড়ি করতে হয়েছে, ভোগ প্রসাদ রান্না করতে হয়েছে, কিন্তু বাড়িতে দিয়া সিরিয়াসলি এত ভালো রান্না করতে পারে না, মানে যেগুলো গ্যাসে রান্না করতে হয় সেই জিনিসগুলো খুব একটা করতেই পারি না। মাইক্রোওয়েভ আমার একমাত্র ভরসা, আর স্যান্ডউইচ মেকার, মানে ওই যেগুলোতে খুব তাড়াতাড়ি কিছু করা যায়, স্যান্ডউইচ বানানো যায় মাইক্রোওয়েভে, খুব তাড়াতাড়ি ডিমের পোচ করতে পারি। আমি কিছু কিছু রান্না করতে পারি গ্যাসে, সেগুলো হলো আমি চিলি পানির বানাতে পারি, চিলি চিকেনও বানাতে পারি, মানে যেগুলো আর কি চট করে বানিয়ে আর কি স্টুডিওতে নিয়ে যাওয়া যায়। তোমার এই রান্না বান্নার গল্প তো শুনলাম, মানে তুমি কি কি রান্না বান্না করতে পারো, তো এবার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে তুমি কি খেতে ভালোবাসো, মানে নবনীতা কি খেতে ভালোবাসে না দিয়া? নবনীতা যার হাতে রান্না খেতে মোটামুটি বেশি ভালোবাসে সে তো এখানে আছেই, তাকে একটু ডেকে নি, তার সামনেই আর কি তার গুণগানটা তাহলে করি। আমার মা এখানে আছে, মাকে একটু ডাকবো, একটু প্লিজ এসো। আসুন আসুন, আপনার মেয়ে, হ্যাঁ নমস্কার, বসুন। আপনার মেয়ে তো বললো যে এরকম রান্না বান্না ও কিছু খুব একটা বেশি করতে পারে না, কিন্তু ও এই স্যান্ডউইচ করতে পারে, কিন্তু মায়ের হাতে রান্না কে না খেতে ভালোবাসে, সবাই মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে। তো আমরা যেটা জানতে চাইবো যে ও কি খেতে ভালোবাসে, আপনার হাতে কোন রান্নাটা ও খুব ভালোবাসে খেতে? ও ভোলা মাছটা পছন্দ করে, তারপরে শুটকি শুটকি মাছটা মাছটা শুটকি পেপার, মাছ কিন্তু হয়, আমি খুব একটা ভালো পারি না। ঠাকমা বেশি ভালো শুটকিটা পারে রান্না শুটকি করতে পারি, কিন্তু শুটকি যে ধোয়া ধুতে আমি পারি না, ওই গন্ধটা নিতে পারি না, কিন্তু রান্নাটা করতে পারি। রান্নার দিক দিয়ে আমার কোনো অসুবিধা হয় না কোনো কিছুতেই। তো আমাকে একটুখানি বলুন, এই যে ওর এত এই যে শুটিং শিডিউলটা থাকতো যেরকম খুব টাফ, মানে সেই সকাল থেকে হয়তো কল টাইম থাকছে, অনেক রাত্রিবেলা ফিরছে, তো আপনার কি কি মনে হতো, মানে ও যখন ওর মাঝরাতে খুব টায়ার্ড হয়ে ফিরছে, তো আপনার কি মনে হতো যে না মেয়েটা বড্ড কষ্ট হচ্ছে, এসব না করলেই হতো? না, সেটা একবার মনে হতো, দ্বিতীয়বার মনে করতে জীবনে এগোতে গেলে কিছু করতে গেলে খুব পরিশ্রম করতে হবে, কাজ করতেই হবে, কাজটাই মানুষের সব। তাই মনে করতাম না, কাজটা ওর কাছে বেশি, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করতাম, ঈশ্বর ওর শরীরটাকে ভালো রাখো, ও যাতে ভালো থাকে, ভালোভাবে কাজ করতে পারে, সবাইকে যেন মনে আনন্দ দিতে পারে কাজটার মাধ্যমে। আপনার মেয়ে যে এত দূর গেছে, আরো অনেক ওর রাস্তা এখনো চলা বাকি, তো এখনো পর্যন্ত যে জায়গাটা গেছে, তো এটা কি আপনার স্বপ্নের মধ্যে ছিল যে মেয়েকে আপনি এই জায়গায় দেখতে চান? গান ছোটোবেলা থেকে 3 বছর থেকে নাচের প্রতি একটাই নাচ শেখাতাম, জ্ঞান মঞ্চে, উত্তর মঞ্চে, ইনডোরে, মানে যেখানে যেখানে প্রোগ্রাম হতো যেত, তারপরে নাটক করতো, মানে যেখানে ওকে নিয়ে যেতাম সেখানে কিছু না দিই। তখন থেকে দেখলাম না, এর পিছনে খাটলে আমার কাজ হবে, আমার তাহলে আশাটা পূর্ণ হবে। এটা হলো আমার বাবার ঠাকুমা, ওনার এখন 94 বছর বয়স, 96 বছর বয়স, মানে আর 4 বছর হয়ে গেলে উনি সেঞ্চুরি করবে। মুখ সাজাইছ, কাপড় পরাইছ, মানে ঠাকমাকে আর কি গলার হার, গলার হার, তারপরে শাড়ি,
সব কিছু দিয়ে সবকিছু দিয়ে বড় মাকে বউ সাজিয়েছিলে। অনেকক্ষণ তো অনেক রকম গল্প হলো, বাড়ির সকলের সঙ্গে কথা হলো। এইবার একটা প্রশ্ন, সেটা যেটা করতেই হবে, এটা প্রচণ্ড কিউরিয়াসিটি আছে আমাদের সকলের এবং দর্শকদেরও, মানে ওর ফ্যানেদেরও, সেটা হচ্ছে যে দিয়ার মনে তো আর্য, কিন্তু নবনীতার মনে কে আছে? নবনীতার মনে না, মনে সেইভাবে বলতে গেলে দেখো এখন যেহেতু কাজের এতটাই চাপ, তো এখন না মানে বয়ফ্রেন্ড বলে না, বন্ধুদেরও সেরকম একটা সময় দেওয়া হয় না আর কি। তার জন্য আমিও আর কি খুব একটা মানে মেলামেশাটা না খুব বেশি এখন বাড়াই না, কারণ আমি এটা আমার মনে হয় যে আমি যদি কোনো সম্পর্কে ইনভলভ হই, সেখানেও আমাকে কিছুটা সময় দিতে হবে, সেখানে কিছুটা দায়িত্ব পালন করতে হবে। তো খালি খালি একটা জায়গায় গিয়ে তার জীবনটা না ঘেটে, ভাই আমি আমার মতো আছি, ঠিক আছি, ইটস ওকে। আর এইটা মানে আমার একটু আমার ক্ষেত্রে অসুবিধাটা হয় এর জন্য, বাকি মেয়েদের হয়তো তার সমবয়সী বা তার থেকে 3-4 বছরের বড় এরকম ছেলেদের সাথে তো মেলামেশা করে থাকে, কি কথা বলে থাকে, কি বন্ধুত্ব হয়ে থাকে। আমার ক্ষেত্রে না মানে আমি জানি না কেন আমার সমবয়সী বা আমার থেকে 3-4 বছরের বড় এরকম কোনো ছেলেদের সাথে না মানে আমি ঠিক ওই গভীরতাটা পাই না। কোনো কথা মানে সম্পর্কের কথা বলছি না, নর্মালি কোনো কথা বলতেও আমার যেন সুইটেবল মনে হয় না। আমার যেন আমার থেকে অনেক বড়, 9-10 বছরের বড় এরকম কারোর সাথে সম্পর্কের কথা বলছি না, নর্মালি কথা বলতেও যেন সেই রকমই ঠিক আছে। মানে আমার যেন তারাই আমার পক্ষে ঠিকঠাক আর কি, কোনো ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য, কি কোনো ব্যাপারে কোনো অসুবিধা পড়লে তাদের কাছে যাওয়ার জন্য, কি কোনো সম্পর্কের দিকে যাওয়ার জন্য, আমার পক্ষে যেন তারাই বেশ আমার কাছে সুইটেবল। দ্বীপ জেলে যাইতে তো আর্য আর দিয়ার মধ্যে এরকম একটা বিশাল বয়সের ডিফারেন্স ছিল, তো তো সেটা দেখেই কি তুমি মানে অভিনয় করতে করতে খানিকটা তোমার কি এই ব্যাপারটা এসেছে যে তোমার থেকে অনেক বয়সে বড়, তার প্রতি তোমার মানে তার সঙ্গে তুমি ঠিকঠাক শেয়ার করতে পারবে তোমার ভাবনাগুলো? আর্যটা অনেক বড়, মানে অনেকটাই বড়। আমি ডিফারেন্সটা বলছি না, বয়স ডিফারেন্সটা এক্ষুনি, বাট আর্য অনেকটাই বড়। কিন্তু নর্মালি আমার আর কি আমার থেকে বেশ কিছুটা বড় কোনো মানুষ হলে তো আমি তার সাথে আর কি আমার নিজের ভাবনাগুলোকে শেয়ার করা থেকে শুরু করে, নিজের প্রবলেমগুলো শেয়ার করা থেকে শুরু করে সব কিছু পুরো ব্যাপারটা যেন ভীষণ খোলাখুলিভাবে করতে পারবো। আমার ভীষণ মানে আমার কমফর্ট জোন আর কি ওইটা। আমার থেকে একটু বড় হলে আমার ঠিকঠাক।